ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের সাথে ভালোবাসা ভাগাভাগি করা, স্মৃতি আর জমে থাকা নানা গল্প। যাদের কাজে সকলে হয় আন্দোলিত, হয় বিনোদিত, কেমন কাটে তাদের ঈদ। আর তাদের মাঝে যারা ব্যক্তিজীবনে জুটি বেঁধে সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন সংসার, তাদের প্রতি যেন সকলের আগ্রহটা একটু বেশিই থাকে। ঈদকে ঘিরে শিল্পীদের ব্যস্ততা বাড়লেও তাদের নিজেদের জীবনে ঈদ উৎসবের আনন্দ কিভাবে ছড়িয়ে যায় তা জানতেই আজ আড্ডা দেব সেই সব তারকাদের সাথেই। তারকা জুটির সাথে ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী যুগল, 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং কল্পনা আনাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? খুব ভালো আছি। আজকে তো বিশেষ করে ভালো আছি যে এরকম একটা বিশেষ আয়োজনে একেবারে যেন ঈদের আনন্দটা আরও পরিপূর্ণ হয়ে উঠলো আমাদের জন্য। অনেক ধন্যবাদ আমাদেরকে এই ঈদের ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। তো আশা করছি দর্শকদের সময়টা আমরা আপনাদের গল্পে গল্পে মাঝে মাঝে একটু গানে গানে সুন্দর করে দিতে পারবো। এবারের ঈদটা কেমন যাচ্ছে? আমাদের পরিবারে যেটা হয় যে শাকিলদের পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার খুব বড় পরিবার, এবং ও যেহেতু বড় ছেলে, এটা মানে ওর নানির সময় থেকে চলে এসছে যে ওদের পরিবারে ওদের বাড়িতে গেট টুগেদার হয়, পুরো ফ্যামিলি সবাই আসে। তো এই ধারাটাই আমার শ্বশুরবাড়ির থেকে, আমার শাশুড়ির থেকে, মামা শ্বশুরের থেকে শাকিল ধরে রেখেছে এবং বড় বউ হিসেবে আমিও ধরে রেখেছি। এবারেও আশা করছি সবাইকে নিয়ে একসাথে আমার বাড়িতে ঈদ হবে। আপনার ঈদ কেমন যাচ্ছে? শুধু একটা দুঃখ আছে, সেটা হলো আমার দুই ছেলে, আমাদের দুজন আর আমাদের দুই ছেলে, ওরা বাইরে থাকে বিদেশে। তো সবসময় ঈদের মধ্যে থাকে না ওরা যদি থাকে তাহলে আনন্দটা আরো অনেক বেশি হয়। এবারও আসতে পারছে না ওদের কাজের জন্য। ওনারা কোন দেশে থাকেন? বিলেতে থাকে দুজনেই। তো চাকরিজীবী। তবে ওরা খুব মিস করে ঈদ, এবং ওরা বলেছে যে আগের থেকে প্ল্যান করে হয়তো 7 দিনের জন্য হলেও আসবে, কারণ এই আমাদের দেশি আত্মীয় স্বজনের সাথে মেশা, দেশের সব কিছুই ওরা খুব মিস করে। তো আমরাও চাইছি যে আগের থেকে বলবো যে চাকরি চুলোয় যাক, আগে 7 দিনের জন্য হলেও ঈদটাই ঈদ, আমাদের পর্বণটাই মানে আমাদের ঈদের আয়োজনটা সেটা আমাদের সাথেই কাটাও। তো দেখা যাক কি হয়। আচ্ছা, ঈদের সময় তার হাতের কোন রেসিপিটা ছাড়া খায়রুল আনাম শাকিলের চলেই না? আসলে রান্নার ব্যাপারে ও যে খুব বেশি রান্না করে তা না, তবে ও মাঝে মধ্যে কিছু মিষ্টি আইটেম করে, সেগুলো খুব ভালো করে ও, আমি মনে করি। যেমন? আসলে নাম তো জানি না, তুমি একটা সাবুদানা দিয়ে করো। আমি ও খুব ভদ্রতা করে বলছে, আমি আসলে কখনো খুব বেশি রান্না করি না। আমার বোন আলপনা হাবিব ভীষণ ভালো রান্না করে, আর সবাই যারা আশা করে তিনি তো রন্ধনশীল, এবং আমি একেবারেই রান্না পারি না, মানে করি না, মানে আমি বলবো যে লাকিলি ও কখনো আশা করেনি আমার হাতেই রান্না হতে হবে, তাহলে নিশ্চয়ই রান্নাঘরে যেতে হতো। আর আমার শ্বশুরবাড়িতেও কখনো এক্সপেকটেশন ছিল না, আমার শাশুড়িও সাংঘাতিকভাবে আমাকে প্রোটেকশনে আগলে রেখেছে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু এটা সেটা করি। তা আমি যেটা করি যে নানা ধরনের আজকাল থাই রেসিপি দেখি, সেটা দেখে সাগুদানা, কোকোনাট মিল্ক দিয়ে, আম দিয়ে, তারপরে তাল উঠেছে দেখি, তাল ছোট ছোট করে একটা করেছি, সেটা উতরে গেছে আমি মনে করি, ওরা পছন্দ করেছে, আমার ননদও পছন্দ করে। আর বিশেষ করে ছেলেদের কাছে যখন বিলেতে যাই তখন আমার পিকনিক লেগে যায়, ওখানে ওই মাঝে মাঝে রাঁধুনি বা অন্যান্য মশলা দিয়ে আমি বিরিয়ানি রানলে শাকিল তো প্রথমে ঘাবড়ে যায় কি করব, কিন্তু পরে বলে আমি ভাবতেই পাচ্ছি না, তুমি রেঁধেছো সত্যি? আচ্ছা, আপনি কখনো রান্না করে খাইয়েছেন? হ্যাঁ, আমি তো যেহেতু আমার অনেকটা সময় বিলেতে আমি বড় হয়েছি, 16 বছর বয়স থেকে অনেকটা সময় বলবো, তো ওখানে বিদেশে থাকলে ছাত্র অবস্থায় সবাই কিন্তু একটা পর্যায়ের পরে বিদেশি খাবার আর ভালো লাগে না, তখন এই ডাল ভাত এত মিস করতাম আর কি সেই সময়, যার জন্য আমার আত্মীয় স্বজনের কাছ থেকে টেলিফোনে, তখনকার দিনে তো আর এই কি বলে এই ধরনের মোবাইল ফোন ছিল না, যে হ্যাঁ ইন্টারনেট ওইগুলো ছিলই না, টেলিফোনের রেসিপি নিয়ে রান্না শিখেছিলাম আমি। তো আমার রান্না যারা খেয়েছে, ইভেন আমার যে শালি আলপনার, ওর একটা রান্নার একটা প্রোগ্রামে ছিলাম আমি, সেখানে আমার মাংস রান্না করতে হয়েছে, যে বিদেশে প্রবাসে থাকা ছাত্রছাত্রীরা কত সহজে রান্না করতে পারে এই একটা ধারণা দেয়া। তো ওখানে যারা ক্রু ছিলেন
সবাই এত মজা করে আমার রান্না খেয়েছে যে আমার মনে হয়েছে যে আমি বোধহয় ভালোই রান্না করি। এখন আমার স্ত্রী বলতে পারবে যে আমি আচ্ছা, কত ওনার সব থেকে স্পেশাল রেসিপি কোনটা, যেটা স্বাদ আপনার আচ্ছা, মুখে লেগে যেটা আছে? হলো যে ওর খুব বেশি রেসিপি নেই, এটা হলো সহজ। ও আসলে যেটা ইংল্যান্ডে থাকতে ও ভীষণ ভাত পাগল, ভেতো বাঙালি, এবং এখনও আমরা বেড়াতে গেলে ও 3 থেকে 4 দিন পর্যন্ত ভাত ছাড়া থাকতে পারে। তার জন্য আমরা সব সময় ওই মশলার প্যাকেট ছোট ছোট নিয়ে যাই, যে দুনিয়ার যে কোনো জায়গায় যাই ওর 4 দিন পরে ওর ভাত, ডাল আর একটা মাংস হলেও রান্না করে খেতে হবে, আলু ভর্তা ডিম দিয়ে হলেও ভাত খেতে হবে। তো সে কারণে ওর মাংস রান্নাটা খুব ভালো, এবং মাংসটাই রাঁধে, আর কিছু খুব রাঁধে না, ডাল চড়িয়ে দেয়। তাহলে একটা বেড়াতে যাওয়ার গল্প শুনি না, যেখানে গিয়ে এরকম হোটেলে রান্নাবাড়ির আয়োজন করে ফেলেছেন আচ্ছা, আপনারা। এটাও একটা মজার কারণ যে আমরা সাধারণত এয়ারবিএনবি নেই। তো একবার আমরা সুইজারল্যান্ডে আমার 2 ছেলেকে নিয়ে গেছি। ওখানে ঘটনাচক্রে যে বাড়িটা নিয়েছিলাম ওখানে একটা সুইস মেয়ে, কিন্তু সে ওই বিভিন্ন যোগা বা বিভিন্ন ইন্ডিয়ান কালচারে ইনফ্লুয়েন্সড একটা মেয়ে, তার বাড়িটা। তো ওখানে দেখি ও লিখে রেখে গেছে যে আমার এখানে ভেজিটেরিয়ান পিৎজা আছে, বা ডাল আছে, বা সব ইন্ডিয়ান মশলা আছে, প্লিজ ফিল ফ্রি টু ইউজ অল দোজ। এটা বলার পরে ওর আনন্দ আর দেখে কে। তারপরে ও ছুটে গিয়ে বাইরে গিয়ে ওই গ্রোসারি থেকে মুরগি টুরগি এনে ভাত ডাল রান্না করলো। আমার বড় ছেলে হতাশ হয়ে বললো যে বাবা তুমি সুইজারল্যান্ডে কেন এসেছো, তুমি ভাত ডাল নিয়ে তো বাংলাদেশে যে কোনো কর্নারে আনন্দে থাকতে পারতে, এখানে ডিম ভাজাই তোমার আলটিমেট আগ্রহ, তোমার ভাত ডাল না হলে তুমি সুইজারল্যান্ডে কোনো প্রকৃতি এনজয় করতে পারছো না। তো এই হলো খায়রুনা নাম শাকিল। আচ্ছা, যেহেতু কোরবানির ঈদ, তো খাবার দাবারের গল্প মানে থামবেই না, চলতেই থাকবে। গানের মানুষ, একটু গান না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমরা একটু সুরের সঙ্গী হই। একেবারে। কে গাইবে? দুজনে একটা ডুয়েট গাই। আচ্ছা, চলো, তুমি শুরু করো। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দুজন নজরুল সঙ্গীতের শিল্পী, শিক্ষক, জীবনের পুরোটা জুড়ে নজরুল সঙ্গীত আছে। তবে একটা ভিন্ন ব্যাপার হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে একটি অ্যালবাম আছে, সম্ভবত 14টি গান ছিল সেখানে, আমি ভুল না করলে। তো এই কনসেপ্টটা কিভাবে মাথায় এলো বা কিভাবে এটা ঘটলো? আচ্ছা, এটারও একটা ঘটনা আছে। সেটা হলো যে গোলাম মুস্তফা সাহেবের পুত্রবধূ সুস্মিতা, কবি গোলাম মুস্তফা সাহেবের পুত্রবধূ, যে মোস্তাফা মনোয়ার সাহেব, যে আমাদের পেইন্টার, বিখ্যাত আর্টিস্ট, ওনার বড় ভাই পাইলট ছিলেন, উনি পেইন্ট ক্লাসে মারা যায়। তো ওনার স্ত্রী সুস্মিতা আনোয়ার, ও যখন ইংল্যান্ডে ছোটবেলায়, তখন বোধহয় হাই স্কুলে পড়ে, 16-17 বছরে, ইন লেট 70s লন্ডনে পড়াশোনা করতো। তো ও তো ভাতের আশায় চলে যেত। উনি খুব ভালো রান্না করতেন, ভীষণ গান পাগল ছিলেন, এবং শাকিলের গান খুব পছন্দ করত। এবং ওদের পরিবারে কিন্তু ওর খালা, মামা মাহমুদুর রহমান মেনু, ওর মামা, খালা উর্মি খালা, শাম্মী রাব্বানি, এনারা ভীষণ ভালো গান করতেন। তো ওদের বাড়িতে কিন্তু সব ধরনের গান গাওয়া হতো। এবং ও যখন প্রথম 10 বছর বয়সে নতুন কুড়েতে যায়, ও গান জানতো না, শাম্মী খালা ধরে একটা এসো এসো আমার ঘরে এসো, এই গানটা ওকে শিখিয়ে দিল, এবং ও পা দিয়ে এরকম তাল দিয়ে এসো এসো আমার ঘরে এসো, এই গানটা গেয়ে ফার্স্ট প্রাইজ পেল। এবং সেখানে মোস্তফা মনোয়ারও সম্ভবত একজন জাজ ছিলেন। তো এই ছিল ওদের ব্যাকগ্রাউন্ড। তো যেটা হলো, তাছাড়া আমাদের সাংগঠনিক কাজের কারণে রবীন্দ্রসঙ্গীতের একটি বিশাল জায়গা ছায়ানট, সেখানে তো বড়ই হয়েছি আমরা। ছোটবেলা থেকে ছায়ানটের সঙ্গীত শিক্ষা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়েই আমাদের বেড়ে ওঠা। কিন্তু নজরুলের গানের প্রতি আমার ঝোঁক ছিল বেশি, আমার মামার কাছে গান শিখতাম, সেই জন্য নজরুলটাকে বেছে নিয়েছি। কিন্তু ওই যেটা বললাম, এই কারণেই রবীন্দ্রনাথের গানের প্রতি একটা ভালোবাসা। আর যেটা ও বলছিলেন যে আমার যে ওই খালার কথা বলছিল যে বিলেতে থাকেন, ওনার একটা খুব ইচ্ছে ছিল, উনি মনে করতেন যে আমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো শোনাবে। তো উনি মারা যাবার কিছুকাল আগে
ওকে বলেছে যে শাকিলকে দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করাও। মানে এই কিন্তু আমাদের মানে এই ভাবনাটা এইভাবে ব্যাপারটাও আরো আসা মজা আমাদের যে মধ্যে। উনি বরাবরই ভীষণ গান পাগল, সব ধরনের গান শুনতেন এবং সেই সময় 70s-এ ও যখন ওনার বাসায় যেত তখনও অনেক রবীন্দ্রসঙ্গীত ওনাকে শোনাতো। তো খালা ভীষণ, তো পরে বহু পরে ওনার 90 বছরের জন্মদিন হলো, মারা যাওয়ার 2 বছর দুয়েক আগে আমাকে কাছে ডেকে বললেন যে আমার 90 বছরের জন্মদিনের উপহার হলো তোমাদের গান, বিশেষ করে শাকিলের গান, এবং অদিতি এবং শাকিল আমরা গান করেছিলাম। আর আমাকে পরে আড়ালে দেখে বলল যে শোনো, এখন তো শাকিল অনেক বড় শিল্পী হয়ে গেছে, এখন নজরুলের গান করে, আমার কথায় কি রবীন্দ্রসঙ্গীত করবে? তো আমি তখন বললাম না, খালার 90 বছর পূর্তির আমরা উপহার দেব একটা রবীন্দ্রসঙ্গীত। আর ও বাড়িতে কিন্তু আগে প্রায় গাইতো সকালবেলায়, এবং আমার ভীষণ ভালো লাগতো যেটা, যে ও যখন রবীন্দ্রসঙ্গীত গায় একেবারে নজরুলের খোলস থেকে বেরিয়ে এসে রবীন্দ্রসঙ্গীতটা গাইতো, যেটা সম্ভবত ওদের পারিবারিক আবহের কারণে, যে রবীন্দ্রসঙ্গীতটা রবীন্দ্রসঙ্গীতের মতোই গায়, আবার নজরুলটা নজরুলের মতো করেই গায়। তা আমিও খুব বলতাম যে তোমার রবীন্দ্রসঙ্গীত এত ভালো লাগে, তুমি গাও না কেন? ওর বিশ্বাস হলো যে কোনো একটা ধারা ফলো করলে ওই গানটা আরও পিওরলি গাওয়া যায়। তো যাই হোক, তারপরে যেটা হলো, আমার অলরেডি আমি নিজে রবীন্দ্রসঙ্গীত গাইবো বলে আমি বোধহয় 6টা বা 8টা ট্র্যাক দুর্বাদাকে দিয়ে করিয়ে রেখেছিলাম। তো ওর পছন্দের 4টা ট্র্যাক আমি বললাম যে চলো এটা করে একটা দুজনে মিলে করে ফেলি। তো সেইভাবে ট্র্যাকটা করলাম, এবং আমরা সুস্মিতা আনোয়ার খালাকে ওনাকে উৎসর্গ করে এবং ওনার সম্মানে আমরা ওনার উপস্থিতিতে ছায়ানট মিলনায়তনে একটা অনুষ্ঠান করি, এবং আমি কৃতার্থ বোধ করি যে উনি সেখানে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছিলেন এবং এই গানটা দারুণভাবে উপভোগ করেছেন এবং এই গানটা দেখে গেছেন। আর দর্শক শ্রোতারা ভিন্ন স্বাদ ছিল, এবং ওনারা একেবারে ওনারা ভাবতেই পারেনি, অনেকে স্বাভাবিক না, অনেকে অবাক হয়েছে যে আমরা রবীন্দ্রসঙ্গীত সাহস করে কি করে গেয়ে ফেললাম। সাহস করে না, মানে শ্রোতারা অবাক হয়েছে যে সাধারণত তো এই ধরনের ঘটনা ঘটে না, তাই না? আমি সাহস করে কেন বলি জানো, যে কোনো গানই গুরুমুখী বিদ্যা, মানে চট করে আমি চাইলেই গাইতে পারি না, সেটা নজরুলের কথাই বলো, রবীন্দ্রসঙ্গীতই বলো, বা পল্লী সঙ্গীতই বলো। তো রবীন্দ্রসঙ্গীতে তো অনেক ছোট ছোট গ্রামাটিক্যাল ব্যাপার আছে, স্বরলিপি অনুসরণ করার ব্যাপার আছে, বিশেষ করে গানের অনেক ভাব আছে, অনেক জায়গায় সুরটা কী করে ফেলতে হবে। তো সেই জন্য আমরা, আর ছায়ানট এই ব্যাপারটায় খুবই কঠোরভাবে, আমি বলবো যে খুব স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করে। তার জন্য আমাদের কি বলবো যে সচেতনতাতে আরও বেশি ছিল। তো সেখানে আমরা ছায়ানটে অনেকের সাথে সম্পৃক্ত হয়ে, আমি মিতাপার সাথে যোগাযোগ করেছি, আমাদের পার্থ সারথী দা আছে, উনি অনেক পড়াশোনা করেন, কানাডায় থাকে, আমরা বুলবুল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। তো করে করে আমরা গানটা তৈরি করিনি, শোনার পরে ওনারা যখন ব্যাপারটা বলেছে যে উতরে গেছে, তাতে আমরা স্বস্তি পেয়েছি যে বোধহয় গানটা মোটামুটি ঠিকঠাক মতোই গিয়েছে। আচ্ছা, এই যে জীবন জুড়ে গান, গানে বাঁচা, গানে আনন্দ, আর ঈদ মানে আনন্দ, আমি একটু ঈদের গল্পে ফিরতে চাই। 38 বছরের বিবাহিত জীবনে যতগুলো ঈদ এসেছে, কোন ঈদের কথা কখনো ভুলবেন না? আসলে সেই অর্থে আমি বলবো যে এখন তো বাবা মা নেই আমাদের মাঝে। আমার শ্বশুর তো আগেই মারা গেছেন, শাশুড়িও চলে গেছেন। তো প্রতি বছরই আমরা যেটা করতাম, একদিন বাড়িতে ঈদ করতাম বাবা মার সঙ্গে, পরদিন আবার আমার শাশুড়ির বাড়িতে যে ঈদটা করতাম। তো এইগুলো আমাদের আসলে মনে পড়ে সব সময়, কারণ এখন আমরা যে বয়সে পৌঁছে গেছি, আমাদের মুরব্বীরা কেউই নেই সেই অর্থে। এখন আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট যারা, তাদের সঙ্গে আমরা ঈদ করি, এবং ওই জিনিসটা খুব মিস করি যে প্রতি বছর যে আমরা যেভাবে ঈদ পালন করতাম, বেশিরভাগ মুরব্বীদের আমরা হারিয়ে ফেলেছি। তো এই একটা বিষয়। আমার একটা বিশেষ ঈদের কথা মনে পড়ে, সেটা হলো যে সেবার আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি হজে গিয়েছিলেন। তো সেই একমাত্র ঈদ, তখন আমার শ্বশুর বড় ছেলে হিসেবে ওকে বলে গেছিল যে আমি তো কোরবানি দেই, আমি যেহেতু নাই, তুমি কোরবানি দেবে এবারে। তো এটা তুমি গরু কেনা এই কাজটা করবে। আমাদের শ্বশুরবাড়িতে যেটা হতো যে ওনারা শহরে না দিয়ে 2টো গরু গ্রামের বাড়িতে দিতেন, কেননা ওনারা মনে করেন যে ওখানে মানুষের বেশি প্রয়োজন, এবং ওনার একটা নিয়ম ছিল যে সব বাড়িতে অন্তত 5 কেজি মাংস দেওয়া হবে, যাতে সবাই পেট পুরে একটা দিন অন্তত খেতে পারে। তো সেবারে তো আমার শ্বশুর ছিলেন না, তখন যেটা হয়েছে, শাকিলের উপর দায়িত্ব পড়লো, আর আমার বোন আলপনা হাবিব তো সিদ্ধহস্ত, দুলাভাইকে নিয়ে এসে গেল, গিয়ে গরু টুরু বেছে নিয়ে আসলো। তো শাকিল তো ওই গরুটাকে যতই দৃষ্টিটা দেখছে, ততই ও মায়া পড়ে যাচ্ছে, এবং ততই ও মনোকষ্টে ভুগছে যে এর তো জীবনটা শেষ হবে আমার কারণে।
তো পরে যেটা হলো, সেই গরু যখন আনলো, এনে সেই গরুর দৃষ্টি দেখে ও একেবারে মনে এমনভাবে প্রথিত হয়ে গেছে, পরে বলছে আলপনাকে যে আলপনা তুই যা খুশি কর, আমি এই গরু জবাই দেখতেও পারবো না এবং এটার মাংস আমি খেতে পারবো না। এবং পরে আলপনা করলো, ও সত্যিই সেই কোরবানির সময় সামনে থাকতে পারেনি। ও বেসিক্যালি মানুষটা খুব নরম আর কি, একেবারে আমার শাশুড়ির মতো। তো পরে যখন কোরবানি হয়ে গেছে, তো পরে দুপুরবেলা বাড়িতে এসে আস্তে করে আমাকে বললো কি, গরুটাকে মেরে ফেলেছো তোমরা? আমি বলছি হ্যাঁ, কোরবানি হয়ে গেছে। আসলে আমাদের এই কোরবানির বিষয়টা তো আমি একদিকে ভেবেছি যে সত্যিকার অর্থে আমার কোরবানিটা কোরবানি হয়েছে, Sacrifice করা কারণ হলো। যেই জীবটাকে আমরা সেই কোরবানি করি সেটার প্রতি একটা নাকি মায়া থাকতে হয়। তা আমার ওই যে কেনবার সময় যে মায়াটা জন্মেছিল সত্যিকার অর্থে, মানে এটা কি বলবো, আমি ওকে গরুটাকে হাঁটিয়ে আনতে আনতে আমার এত মনের মধ্যে এত খারাপ লাগলো। আসলে শিল্পী মন তো ওর আমাদের কাছে না, তো- মানে ওর সন্তানের মতো মনে হয়েছিল যে এটা যেন আমার একটা সন্তান যাকে আমি স্যাক্রিফাইস করব। আর শিল্পীদের মন এমনিতেই নরম হ্যাঁ, একটু হয় না, নরম হয়। মায়া থাকে অনেক। আচ্ছা, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ঘুরে আসি, নিশ্চয়ই, তারপরে আরো গল্প নিশ্চয়ই, হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। মোরা ছিনু একলা হইনু দুজন, সুন্দর তর হলো নিখিল ভুবন। মোরা ছিনু একলা আজি কপোত কপতি শ্রবণে কুহারে, বিনা বেনু বাজে বনমার মারে। কপোত কপতি শ্রবণে কুহারে, বিনা বেনু বাজে বনমার মারে। নির্ঝর ধারে সুধা চোখে মুখে ঝরে, নূতন জগত মোরা করেছি সৃজন। মোরা ছিনু একলা। গান শুনতে শুনতে বিরতির পর আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমাদের সঙ্গে আছেন প্রিয় সঙ্গীত শিল্পী যুগল খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম। আরো একবার স্বাগত বিরতির পরে। আমরা একটু 80-র দশকে ঘুরে আসি এখন। আমি শুনেছি 86-তে আপনাদের পরিচয় আর 27 জানুয়ারিতেই বিয়ে। 6 মাসের মধ্যেই আমার মনে হয় খুব 6 যে মাস আমরা না, 4 একে মাস। অপরকে জানবার যে খুব সুযোগ পেয়েছি। বিশাল কোনো সুযোগ ছিল তাও নয়। প্রথমে আমি প্রথম দেখাটা কোথায় হলো, দেখাটা কিভাবে হলো? ছায়ানটে। ছায়ানটে যেটা হচ্ছে, আমার যেটা মনে পড়ে যে আমি আমাদের রিহার্সেল হতো বিভিন্ন অনুষ্ঠানের, তো কোনো একটা রিহার্সেলে নজরুলের ইয়েতে দেখলাম ঝাঁকড়া ঝাঁকড়া চুল একজন যুবক এসে বসলেন, এবং বসার পর সানজিদা খালা বললেন যে শোন শাকিল, তুই দুটো গান শিখিয়ে দে। এবং মনে আছে দেখলাম ভরাট মানে সাজগোজ একেবারে ওয়েস্টার্ন, মানে চুল ঝাঁকড়া, শার্ট আর ট্রাউজার পরা, কিন্তু গলা একেবারে ভরাট কণ্ঠে আমাদেরকে মৃত্যু নাই নাই দুঃখ, এবং আরেকটা গান কোনটা শিখিয়েছিলে, শঙ্কর অঙ্গুলিনা। গানগুলো আমরা একেবারে মুগ্ধ হয়ে সব স্টুডেন্টরা শুনলাম। আচ্ছা, এটা টিচার স্টুডেন্টের গল্প? টিচার স্টুডেন্ট একেবারে, কিন্তু টিচার কিন্তু হয়নি, ও সরাসরি টিচার আমার হয়নি ছাত্রী এখনো ছিল সেটা না। হলো যে শিক্ষক হয়নি, তখন মাত্র এসছে, তখন শিক্ষকতা শুরু করেনি, মাত্র বোধহয় এসছে। তো এইভাবে আমরা গানটা শিখলাম। ওর সাথে আবার ওর বোন, বড় বোন রুমা আপা, উনি চলে গেছেন, আর ওর ছোট ভাই সোহেল এসছিল। তা আমি রুমা আপাকে ভেবেছি বোধহয় নিশ্চয়ই ভদ্রলোকের স্ত্রী, আর সোহেল তো এসছে, সোহেল বসে তবলায় বসে গেল, আমার দেবর তবলাও বাজে, তো আমরা দিব্যি গান টান খেয়ে, আমার কোনো ধারণাই নেই। তো পরে অবশ্য শুনেছি যে কেউ একজন ছায়ানটের কথা বলেছিল, এবং রুমা আপা সোহেলকে নিয়ে দেখাতে নিয়ে গেছিল যে এই মেয়েটা আছে, আমি কিছুই জানি না। তো তারপরে পরে এইভাবে এটা বোধহয় ওর সাথে প্রথম আলাপ হয় সেপ্টেম্বর মাসে, আমাদের তো জানুয়ারি মাসে 87 সালে বিয়েই হয়ে গেল। আচ্ছা, এই হলো প্রথম দিনের আমার বা দেখা আলাপ। ওনাকে, আমি তারপরে প্রথম। ব্যাপারটা এগোচ্ছিল কিভাবে, এই 6 মাস কি হলো? আসলে আমি বলি, তুমি কিছুটা হয়তো গুলিয়ে ফেলবে। অনেকদিন আগের কথা তো।
আমার মনে হলো যে না ওকে আমার ভালোই লাগে, কিন্তু কোনো সময় বলি নাই ওকে। আমি খালি এর কাছে তার কাছে জানতে চেয়েছি যে ও কোনোভাবে ইনগেজড কিনা অন্য কোথাও। স্বাভাবিক থাকতেই পারে, তখনও তুমি তখন Medical college মেডিকেল second কলেজে year পড়ে। ও পড়তাম কিন্তু আমি। মানে ডাক্তারি শুরু করেছিল ডিএমসিতে, পরে আর Continue করিনি। অন্য সাবজেক্টে চলে profession-এ গেল। চলে গেছে। সে আবার অন্য গল্প। যাই হোক, ও মেডিকেলে পড়ে, তো জিজ্ঞেস করলাম, তো তখন শুনলাম যে না, ও সেরকম কোনো অন্য কোথাও কোনো পছন্দ নেই। আমি কিভাবে যেন ওকে প্রপোজই করে বসলাম ছায়ানটে একজন শিক্ষক হিসেবে। তখন ও বললো যে দেখুন, আমাদের দেশে তো এইভাবে বিয়ে হয় না, আপনি পারিবারিকভাবে আসেন। তো সেইভাবে সেটা কি পারিবারিক ছায়ানটেই বলেছিলেন? হ্যাঁ, তার তাই একটা কি ঠিক। মনে আছে প্রপোজ করার না, অত এটারই নেই। কিছু মনে নেই, ওটা আদৌ হবে কিনা তাও তো বুঝতে পারিনি। আমাকে মনে কিন্তু আছে এটা একটা প্রচন্ড একটা বোকার মতো কাজ করেছিলাম আমি। আসলে যেটা হয় বিদেশে থাকলে হ্যাঁ। হয় কি, মনের মধ্যে যে ওই জড়তাগুলো জড়তাটা বোধহয় কাজ করে থাকে না। না সেইভাবে, যে আমি বলি যে ওকে আমার পছন্দ বলবো, এটার মধ্যে ওর লজ্জার কি আছে, বা এটার মধ্যে কি দোষটাই বা কি। বড় জোর বলবে যে না দুঃখিত, আপনাকে আমার অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, এইটাই বলবে। মানে আমার কাছে এখনো মনে আছে, শিখা বলে আমাদের একজন আমাদের সাথে গান গাইতো, ওখানে কানাডায় আছে, টরন্টোতে। তো শিখার সাথে আমাদের খুব যোগাযোগ। তো শিখাকেই সম্ভবত জিজ্ঞেস করেছিল যে ওর কি কোনো ইয়ে। তো আমাকে শিখা এসে বললো, কল্পনা আপা আপনার কথা তো জিজ্ঞেস করছে। তা আমি বললাম না, আমার তো কোনো এঙ্গেজড না আমি। তো তারপরে পরে একদিন ক্লাস থেকে বের হয়েছি, শিখা বলছে, কল্পনা আপা আপনাকে শাকিল ভাই ডাকছেন। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে যে কী বলবে, আমি কি বলবো। তো আমাদের ওখানে অফিস রুমের উল্টা পাশে একটা করিডোর ছিল, তাই দেখি দাঁড়িয়ে বলছি যে এরকম আমি এরকম আপনার সাথে একটু কথা বলতে চাই। তো তখন আমি বলেছি যে আমাদের তো পারিবারিকভাবে প্রপোজাল। তখন আমাদের ভীষণ প্রিয় অঞ্জলি দি, উনি অঞ্জলি রায়, উনিও প্রয়াত হয়েছেন, ভীষণ আদর করতেন। তো অঞ্জলি দিয়ে আবার দেখি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে আবার দেখলো যে শাকিল আমার সাথে কথা বলছে, দেখে একটুখানি মুচকি হেসে আবার হেঁটে চলে গেলেন। তো তারপরে যেটা হলো যে তারপরে পারিবারিকভাবে হলো, দেখাও হলো, খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্টও হয়ে গেল আমাদের। এঙ্গেজমেন্টের তারিখটা প্রত্যেকবারই আমি ওকে ধরি, তো বলেছে আমি বিবাহবার্ষিকী অক্টোবরের বোধহয় না নভেম্বর, সেটাই বলছি। কবে আমাদের হলো নভেম্বরের 16 তারিখে এঙ্গেজমেন্ট হয়েছিল। আচ্ছা। তো আমি ওকে যদি বলি যে আমাদের বিবাহ বার্ষিকীটা আমাদের 16ই জানুয়ারি, ও সব সময় নির্ঘাত সেটা 16ই ডিসেম্বর বলবে। আর এঙ্গেজমেন্টের কথাটা যদি আমি বলে আমি বহু কষ্টে বিবাহ বার্ষিকীটাই মনে রাখি, আর কিছু আমাকে মনে রাখতে বলবে না। 16 ডিসেম্বরটা হয় কি চট করে মনের মধ্যে আসে, আমাদের বিজয় দিবস, এটাই আসে মনের মধ্যে। তো যাই হোক, এইভাবে আমাদের বিয়ে হয়ে যায়। তারপরে আসল জানাশোনাটা কিন্তু আমাদের বিয়ের পরেই হয়েছে। আগে আচ্ছা। অতটা ও সেরকম জানতো না যে আমি কি ধরনের মানুষ, আমিও সেরকম ভাবে জানতাম না। আগেকার দিনে যেরকম বিয়ে হতো না, আমাদের বাবা মাদের যেভাবে বিয়ে হয়েছে, যে বিয়ের পরে প্রেম হবে, বিয়ের পরে জানাজানি হবে, অনেকটাই আমি বলবো যে আমাদের সেই রকমই ছিল। মানে শাকিল মাঝে মাঝে অবাক হয়ে বলতো যে তুমি তো ভারী বোকা ছিলে, তুমি আমার কথা এরকম পট করে রাজি হয়ে গেলে। আমি যদি একটা ভীষণ খারাপ মানুষ হতাম, মানে তুমি তো কিছু না জেনেই তুমি একদম পানিতে ঝাঁপ দিয়েছো। তা বলে সেই সময়টাই বোধহয় ওরকম ছিল, সবার প্রতি বিশ্বাসটাও বেশি ছিল। তারপরে আমি আবার বিদেশে থাকা ছিল, সেই আমলে তো আমার প্রায় আমি 12-14 বছর ছিলাম বাইরে। ঢাকা শহরে আমার সেরকম সামাজিকতা ছিল না, বন্ধু বান্ধব যারা বেশিরভাগ সব বাইরে ছিল। আমার সম্বন্ধে যে খবর কেউ নেবে সেটারও যে খুব একটা সুযোগ ছিল তাও না। যা হয় না বিয়ের আগে ফ্যামিলি টু ফ্যামিলি জিজ্ঞেস করে নানান কিছু। যাই হোক, মানে সেটাতে আমার যেটা হচ্ছে, যেটা বললাম যে সুস্মিতা আনোয়ার খালা, উনি হলো, আমরা তো মুস্তফা মনোয়ার সাহেবের সাথেও আমাদের ঘনিষ্ঠতা আছে, কারণ সুস্মিতা মনোয়ার এর মেয়ে আমার খালাতো ভাইয়ের ওয়াইফ। তো সেই কারণে উনিও যেহেতু ইংল্যান্ডে ছিল, ওনার সাথে কথা বলেছিলেন। তো উনি শুনেই, ওনার তো ভীষণ আদরের মানুষ, বলছিল একেবারে হীরের টুকরো ছেলে। আর ছায়ানটেও আমাদের সাথে যাদের সাথে পরিচিত ছিল তারাও বলেছেন, আমার মাও ভীষণ গান পাগল ছিল, আমার মা বাবারও প্রেমের বিয়ে, তার জন্য আমার মার একটা মানুষ যে পছন্দ করে বিয়ে করবে এটার প্রতি একটা ভীষণ শ্রদ্ধাবোধ ছিল। আর তার সেই 87 সালের 16 জানুয়ারির পরে তো 38 বছর কেটে গেল। আমি যে ভালোবাসা হলো, বিয়ে হলো, তারপরে আবার ভালোবাসা হলো, নতুন করে জানা হলো, এই জানতে জানতে তো 38 বছর কেটে যাচ্ছে। দুজনের মধ্যে মানে ঝগড়াটা কে শুরু করে বা কে একটু ঝগড়ুটে বেশি?
ঝগড়াটা আমি আমার মনে হয় বেশিরভাগ মহিলাই। আর শাকিলা একটা সুবিধা হলো কি, ও রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না, সেটা আমি সবার সামনেই বলছি যে আমি পুরোপুরি সেটার সুযোগটা নেই। মানে আমারও যদি দোষ থাকে, ঝগড়া টগড়া করে চুপ করে থাকে, আমি জানি ও ঠিকই আবার ঠিকঠাক কথা বলতে না, আসবে। ওর এই অভ্যাসটা হয়েছে ওর ছোট বয়সে। ওর যে বড় ভাই, সে আবার হি হ্যাপেন টু বি মাই ক্লাসমেট। হ্যাঁ, আমরা একসঙ্গে স্কুলে সেন্ট পড়েছি। জোসেফসে পড়তাম। তখন তো আর জানতাম না যে ওর বোনের সাথে আবার বিয়ে হবে। তো ওর ভাই ওকে ভীষণ আহ্লাদ দিত। ও দোষ করতো কিন্তু ওকে সরি বলতে হতো। এই অভ্যাসটা ওর রয়ে গেছে এবং আমি তো জানতাম না। বিয়ের পরে ও ঝগড়া করে, আমি কেন সরি বলবো? হ্যাঁ, ও আশা করতো আমিই বরং সরি বলবো আর আমি ভাবটা নেব। এই ধরনের চলেছে। তারপরে ধীরে 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 হয় না যে মানুষের জানাজানিটা হয়, একে অপরকে মজার ভালোভাবে ব্যাপার কি, চেনে। আমার ভাই বলে, শোন তুই আমাকে এত অত্যাচার করেছিলি, আমি সবসময় আশা করতাম বিয়ের পরে তোর হাজবেন্ড তোকে সোজা করবে, তুই ওকেও কেমন করে জানি সাইজ করে ফেলেছিস। আচ্ছা, মানে সব থেকে ডিউরেশন বেশি ছিল কোন ঝগড়ার? মনে আছে কি যে ঝগড়া করে কতদিন গেছে আমরা এরকম? একদিনের পরে দুজনই আস্তে আস্তে ম্রিয়মাণ হতে থাকি, দুজনেই অপেক্ষা করতে থাকি যে কে আগে কথা শুরু করবে। তার মধ্যে যেটা হয় কি, যে কাজ তো কিছু না কিছু পড়ে যায়, তো আমরা দুজনেই কেউই কারো ইগোটা ছাড়তে চাই না। তার জন্য অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড এইভাবে হয়তো বলবো যে কালকে কিন্তু ওখানে দাওয়াত আছে, ড্রাইভারকে বলে রেখো, এইভাবে কথাটা শুরু হয়ে যায়। তা আগে তাও যদি 2-3 দিন যেত, এখন আধা বেলার বেশি যায় না, কারণ আমাদের কাছে এটা অর্থহীন মনে হয় যে সে তো কথা আর বলবোই। তখন তো বয়সও আরো কম ছিল। ও রাগ হয়ে সুটকেস টুটকেস গোছাচ্ছে, এগুলো আমাকে দেখায় যাচ্ছে কোথাও। তা আমি হয়তো বেশি বুঝতেও পারছি না। বুঝি না। আমি আমি যে ও যে রাগ হয়ে আছে সেটা আমার বুঝতেই লেগে যেত একদিন। তো যাই হোক, ও সুটকেস গোছিয়ে ওর মার বাসায় যেত, কিন্তু আমাকে বলে যেত না কোথায় যাচ্ছে। আর বাসায়ও কাউকে বলে যেত না। আমার মাকে টেনশন কাজ করতো যে কি ব্যাপার, কোথায় মানে আমি গেল, এটা আসছে না। চাইতাম ওই টেনশনটা হোক। তারপর আমি অনেক সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি, মানে ওই শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারলাম ওখানেই সে আছে। আর আমার শাশুড়ি তো মিষ্টি ভাবে হেসে এসে বললো যে হ্যাঁ আসো আসো, নিয়ে যাও এসে বউকে, এরকম আর কি। তো আচ্ছা, আমরা একটু ঝগড়া পর্যন্ত থাকি, ব্রেক থেকে ঘুরে এসে এই মান অভিমান ভাঙানোর গল্প শুনবো, আচ্ছা, ঠিক আছে। যে ঝগড়াটা কিভাবে ব্লান্ট হয়ে যায়, মিটমাট হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য, এবং আমার সঙ্গে আছেন প্রিয় সঙ্গীত শিল্পী যুগল খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম। আরও একবার স্বাগত বিরতির পরে। আমরা ঝগড়ায় আটকে গেছিলাম, তারপরে এই যে মান অভিমান ভাঙানোর যে পর্বটি, কিভাবে আপনি রাগ ভাঙান একটু মানে শুনবো। একটা তো যেটা বললাম যে দুজনের ইগো কাজ করে, তখন আমরা বুঝতে দেব না, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন, আমরা কথা শুরু করে দিই টুকটাক। যদি কেউ এক পক্ষ বেশি ক্ষেপে থাকে তখন উত্তর দিই না, তার মানে আরো কিছুক্ষণ পরে মানটা ভাঙবে, এটা চলে। আর একটা খুব মজার ঘটনা মনে পড়ছে যে তখন আমি, এটা বলতে লেট 90s, আমি তখন চাকরি করি IBM-এ। তো তখন ওখানে যেটা হতো যে রোজ তো যেটা হতো, কাগজপত্র নিতে হতো, ডকুমেন্ট নিতে হতো, ল্যাপটপ নিতে হতো, কাপড় ঠিক করে রাখতাম কবে কি পরবো, তার সাথে ম্যাচিং শু ব্যাগ ট্যাগ রাখতাম। একবার রাগ করেছি, তো ও তো জানে না, তখন উপর তাহলে আমার শ্বশুর শাশুড়ি থাকে, কিছুক্ষণ পরেই হয়তো ঝগড়া করে উপরে গিয়ে আড্ডা টাড্ডা মারছে বাবা মার সাথে। তা আমি তখন ব্যাগ গোছাচ্ছি, খুব খেপেছি, কিন্তু আমি ভাবছিস ব্যাগ গোছালে এখন আবার 7 দিনের কাপড় নিতে হবে, 7 দিনের আমার এই কাগজগুলো কোনটা নিতে হবে, ল্যাপটপ নিতে হবে, জুতো নিতে হবে, একটু মানটা ভাঙালে ঝামেলাটা যেত। হ্যাঁ, তেমন সময় দেখি ওই গান গাইতে গাইতে নিচে নেমেছে, ঘরে ঢুকছে। হ্যাঁ, তো ঢুকে দেখে লাগেজ, কি সুটকেস কেন এখানে? আমি আম্মার বাসায় চলে যাচ্ছি। আম্মার বাসায় যাচ্ছ কেন? ও তুমি রাগ করেছো বলে হা হা করে হেসে দিচ্ছে। মানে এটা একটা তুচ্ছ ব্যাপার দেখে না, আমিও হেসে দিয়েছি। আর কি রাগ করবে এই লোকে, যে জানেই না আমি রাগ যাক করেছি। বাবা, 7 দিনের কাপড় আর গোছানো মানে লাগলো। ঝামেলাটা বেঁচে গেছে আমার। হ্যাঁ, কল্পনা আনামের কোন দিকটা একটুখানি চেঞ্জ করলে জীবনটা একটু সহজ হবে বলে আপনি মনে করেন? তাকে বলে দিন আজকে সবার সামনে। না, ও জানে সেটা কিছুটা, যে আমি মাঝে, ও খুব সেনসিটিভ যে কোনো কিছুতেই। আমি ঠাট্টা করলেও সে ঠাট্টাটা সবসময় ও ভালোভাবে নেয় না। আমি যতই বলি যে তুমি বুঝতে পারছো না, আমি তো তোমার সাথে ঠাট্টা করছি না, তুমি এই ধরনের এই জিনিস টপিক নিয়ে কেন তুমি ঠাট্টা করবে, তো এরকম আর কি। তো এই জিনিসটা আমার মনে হয় ওর সেনসিটিভ যে ব্যাপারটা, সেটা যদি একটু ওর টলারেন্স বাড়াতে পারতো। এছাড়া ওর অন্যান্য অনেক গুণ আছে, আমি স্বীকার করি।
আমি মনে করি যে শুধু আমার সঙ্গে না, ওর সার্বিকভাবে ওর কাজে কর্মে সব জায়গায় ওর টলারেন্স লেভেলটা বাড়াতে পারলে ভালো হয়। আচ্ছা, একই প্রশ্ন যদি আপনার কাছে করি যে কোন দিকটা একটুখানি চেঞ্জ করলে আপনার জীবনটা আর একটুখানি সহজ হবে? ও হলো ভীষণ আত্মভোলা মানুষ। ওর হলো গিয়ে যে ওকে প্রয়োজন হলে সারা পৃথিবী ওর খোঁজ করবে, ওর কিছু মনে রাখার কোনো দায় নেই। এবং সেই কারণে ওর সবটাই আমার পেছনে, ওকে মানে আমি পার্সোনাল সেক্রেটারি, ফোন নিতে ভুলে যায় মানুষ। স্যালারি সবাই পান? হ্যাঁ, স্যালারি তো দিয়েই রেখেছি। আমরা তো এটা ফ্রি না, একদম স্যালারি ছাড়া, বললাম না Service এটা দিয়ে তো একদম যাচ্ছে। বিনা পয়সায় 24 আওয়ার্স। হ্যাঁ, এটা 8 ঘন্টা 24 hours at your service। একেবারে না, কিন্তু আই মাস্ট অ্যাডমিট যে ও আমার চাইতে অনেক বেশি গোছানো, এটা ঠিক। যেহেতু ওই কর্পোরেট চাকরি করার কারণে আমার মনে হয় সেটা একটা ওকে হেল্প আচ্ছা, তাহলে করেছে। যেটা দাঁড়ালো সামারি যে একটু টলারেন্স লেভেলটা একটু বাড়াতে হবে আর এদিক থেকে একটু আত্মভোলা ব্যাপারটা কমাতে হবে। ওটা আমি মনে করি যেন আমার টলারেন্সটা সম্ভবত বাড়বে না, আর ওর ভুলিয়াটা তো আরো বাড়ছে দিনে আর দিনে। এখন খারাপ আর কবে হচ্ছে। আর যাবে? হ্যাঁ, কিন্তু আমাদের যেটা আমি প্রথমটা যে কোনো বিবাহিত কাপলের জন্য আমি মনে করি যে যেটা মূল নির্যাস ভালো থাকার, সেটা হলো যে আমরা দুজনকে সেইভাবে অ্যাকসেপ্ট করে নিই, সেইভাবে শ্রদ্ধা করি। এমনি করে যায় যদি দিন যাক একেবারে। না। একদম শেষ দিকে হ্যাঁ, চলে এসেছি, অনেক ধন্যবাদ। দুজন গানের মানুষ, অবশ্যই গানে গানে সুরে সুরে বিদায় নেব। আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের আয়োজন এখানেই শেষ করছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব যেদিন মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে।